হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো বেশ কিছুদিন আগেই এসএসসি এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়েছে এবং তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছো এবং অ্যাপ্লিকেশনে রিলেটেড কিছু এরর রয়েছে, এ মাসের 16 এবং 17 তারিখ নাগাদ কারেকশন উইন্ডো খুললে তোমরা সেখান থেকে তোমাদের সেই মিস্টেকগুলোকে কারেকশন করে নিতে পারবে। এখন ফর্ম ফিল আপ তো হলো, কিন্তু এবার এই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার পালা। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি তোমাদের সাথে এই পরীক্ষার সিলেবাস, প্রিপারেশন স্ট্র্যাটেজি, বই ইত্যাদি সব কিছু নিয়ে ডিসকাস করেছি। সেখানে আমি বারবার করে তোমাদের একটা কথা বলেছি যে এসএসসি এমটিএস পরীক্ষায় মূলত দুটো সাবজেক্ট সিলেকশনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারা একটা হলো জিকে এবং একটা হলো ইংলিশ। এই দুটো সাবজেক্টের ওপরেই তোমার যে প্রাপ্ত মার্কস থাকবে সেটাই ঠিক করবে যে তুমি আদৌ সিলেক্টেড কিনা। জিকের কথা যেহেতু বললাম, জিকের আবার একটা সিংহভাগ পোর্শন জুড়ে রয়েছে স্ট্যাটিক জিকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকের সেই পোর্শনগুলোকে আলোচনা করব, যে পোর্শনগুলোকে তোমরা মাস্ট কমপ্লিট করবে এবং কোন কোন টপিকগুলোর উপর এই স্ট্যাটিক জিকেতে গুরুত্ব দেবে সেটা নিয়ে আমি কিছু সাজেশন তোমাদেরকে দেব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তাহলে এই এসএসসি এমটিএস পরীক্ষার স্ট্যাটিক জিকে নিয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবে কিভাবে এই স্ট্যাটিক জিকের টপিকটাকে কভার করবে। আমি 1 নম্বরে সবার প্রথমে যে টপিকটাকে রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে তোমাকে প্রথমেই ডিটেলসে পড়ে ফেলতে হবে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স আছে, এবং কোনো একটা ভালো বই দেখে সেখান থেকে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ভালো করে সেই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিষয় পড়ে রাখতে হবে। কি কি সেই বিষয়গুলো হতে পারে? সেগুলো ড্যান্স সম্পর্কে পড়বে, ইন্ডিয়ান ফেস্টিভ্যালসগুলো সম্পর্কে পড়বে, ড্রামা, মিউজিক, মিউজিশিয়ানস, এছাড়া আর যে সমস্ত মিসলেনিয়াস টপিকগুলো রয়েছে। আমি যদি ড্যান্সের ব্যাপারে শুরুতে বলি, ইন্ডিয়াতে যতগুলো ক্লাসিক ড্যান্স রয়েছে সেই ক্লাসিক্যাল ড্যান্সগুলো সম্পর্কে তো পড়বেই, সাথে সেই ক্লাসিক্যাল ড্যান্সগুলোর অরিজিন কোথায়, সেই ক্লাসিক্যাল ড্যান্সগুলোর ফেমাস ড্যান্সার কারা, কোনো ড্যান্সের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ সেগুলোকে রিভাইভ করেছেন পুনরায়, তাদের নাম সম্পর্কে পড়বে। আর ফেমাস ক্লাসিক্যাল ড্যান্সারদের সম্পর্কে তো পড়বেই। তবে এটুকুই কিন্তু ড্যান্সের থেকে সাফিসিয়েন্ট হবে না। ক্লাসিক্যাল ড্যান্সগুলোর সাথে সাথে তোমাকে প্রত্যেকটা স্টেটের ফেমাস ফোক ড্যান্সগুলো সম্পর্কে পড়তে হবে। পাশাপাশি কোন উপজাতি সম্প্রদায় ওই ফোক ড্যান্সটাকে সেলিব্রেট করে বা কারা সেই ড্যান্সটাকে পারফর্ম করে তাদের ব্যাপারেও পড়ে রাখতে হবে। স্পেশালি সেই সমস্ত ড্যান্স এবং সেই সমস্ত ফেস্টিভ্যালসগুলো যেগুলো ধরো ইউনেস্কো থেকে রিকগনিশন পেয়েছে, তাদের নাম তো অবশ্যই মনে রাখবে। এই যেমন ধরো রাজস্থানের কালবেলিয়া, এটা ইউনেস্কো রিকগনিশন প্রাপ্ত একটা ফোক ড্যান্স। তো এগুলো ইম্পর্টেন্ট, এবং এই ধরনের আর যে সমস্ত ড্যান্স রিলেটেড প্রশ্ন আছে সেগুলোকে তো শুরুতেই তোমরা কভার করে ফেলবে এবং বারবার রিভাইজ করবে। ওকে। সেকেন্ড যে পোর্শনটা এখানে ইম্পর্টেন্স রাখে সেটা হলো ফেস্টিভ্যালস। ভারতবর্ষ বিভিন্ন জাতি উপজাতি, নানা ভাষা, নানা বর্ণের মানুষের এখানে বাস। তো সেখানে প্রচুর পরিমাণে ফেস্টিভ্যালস হয় বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায়। আঞ্চলিক বিভিন্ন সম্প্রদায়ের তাদের যে সমস্ত ফেস্টিভ্যালসগুলো হয় সবই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। মেজর যে সমস্ত ফেস্টিভ্যালগুলো রয়েছে তার সাথে বিভিন্ন জায়গার আঞ্চলিক, বিশেষ করে যেগুলো কৃষি সংক্রান্ত উৎসব, ঠিক আছে, এগুলো উপজাতি সম্প্রদায়ের উৎসব, সেই ফেস্টিভ্যালসগুলোকে তোমাকে পড়ে ফেলতে হবে। তোমরা যদি এসএসসি এমটিএস এর লাস্ট 5 ইয়ারের কোশ্চেন দেখো, এ সম্পর্কে তোমরা আইডিয়া পাবে যে ফেস্টিভ্যালস থেকে কি পরিমাণে প্রশ্ন আসছে ইদানিংগুলোতে, পরীক্ষাগুলোতে। ঠিক আছে, তো ফেস্টিভ্যাল পোর্শনটাকে তোমরা ভালো করে তৈরি করে রাখবে। কোনো যদি তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। নেক্সট চলে আসি ড্রামা সম্পর্কে। বেশ কিছু স্টেটে ভালো ভালো ধরনের বেশ কিছু ড্রামা সেলিব্রেট হয়। সেই ড্রামাগুলো থেকেও কিন্তু প্রশ্ন দেয়, অনেকে বাদ রেখে দেয় টপিকটাকে। একদমই বাদ রাখবে না। গত বছর ঠিক ড্রামা থেকে সেরকম প্রশ্ন আসেনি, তবে এবছর যে ড্রামা থেকে প্রশ্ন দেবে না তা কিন্তু নয়, দিলেও দিতে পারে ভালো সংখ্যায়। এবং 4 নম্বর আমি আর্ট অ্যান্ড কালচারে যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান। ওকে। তো বেশ কয়েকটা মিউজিকের ঘরানা সম্পর্কে জিজ্ঞাসা করে যে এই মিউজিকটা কোন ঘরানার, ক্লাসিক্যাল মিউজিকগুলোর ব্যাপারে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকগুলোর ব্যাপারে। তো সেখান থেকে তোমরা মিউজিকগুলোর ঘরানা পড়ে রাখবে, আর ফেমাস কয়েকজন মিউজিশিয়ান তারা কে কোন ঘরানাকে বিলং করে। দ্বিতীয়ত আরও একটা যেটা পড়বে, যে সমস্ত আমাদের উল্লেখযোগ্য বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেই বাদ্যযন্ত্রগুলোর বাদক কারা, তাদের নামগুলো মনে রাখবে, যে কে কোন বাদ্যযন্ত্র বাজান
তাদের নামগুলো কিন্তু মনে রাখাটা ইম্পর্টেন্ট। স্পেশালি আরও সেই সমস্ত মিউজিশিয়ানদের সম্পর্কে পড়বে যারা রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক স্তরে কোনো বড় মাপের পুরস্কার পেয়েছেন। যেমন আমি যদি বলি আমাদের পণ্ডিত রবিশঙ্করের কথা, আমি যদি বলি জাকির হোসেনের কথা, তারা কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এবং তারা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্তরে কি কি পুরস্কার পেয়েছেন, এগুলোর ওপর থেকে কিন্তু প্রশ্ন দেয়। সুতরাং এই ছিল তোমার আর্ট অ্যান্ড কালচারের টপিক। সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো এসএসসি এমটিএস এর স্ট্র্যাটেজিকের যতগুলো টপিক আছে তার মধ্যে সব থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট হলো এই আর্ট অ্যান্ড কালচার। এটাকে তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে রাখবে এবং এই অর্ডারে পুরোটাকে প্রিপেয়ার করে রাখবে এবং রিভাইজও করবে। ঠিক আছে? নাও আর্ট অ্যান্ড কালচারের পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটাতে আমি আসবো সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। বুকস অ্যান্ড অথার্স বলতে কি কি পড়বো? বিভিন্ন বইগুলোর নাম এবং তাদের রাইটারদের নাম, এটুকুই জাস্ট মনে রাখতে হবে বুকস অ্যান্ড অথার্স সম্পর্কে। যদি আমি বুকস অ্যান্ড অথার্স সম্পর্কে তোমাদেরকে আরও ডিটেলসে বলি, যে ধরো তোমরা অনেকে জিজ্ঞাসা করো কোন বইগুলো পড়বো, রিসেন্ট বইগুলো নাকি পুরনো বইগুলো? বুকস অ্যান্ড অথার্স তো অনেকই আছে। আমি বলবো তোমরা এটাকে কভার করবে, প্রথমেই সেই সমস্ত বইগুলোর নাম পড়বে এবং তাদের রাইটারদের নাম যারা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রীয় স্তরে কি কি পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার হতে পারে বা সরস্বতী একাডেমি অ্যাওয়ার্ড হতে পারে। এই সমস্ত যে সমস্ত পুরস্কারগুলো রাষ্ট্রীয় স্তরে রয়েছে বা জাতীয় স্তরে, এবং আন্তর্জাতিক স্তরে যদি আমি বলি বুকার্স প্রাইজ বা ম্যান বুকার্স প্রাইজ, এই ধরনের পুরস্কার পেয়েছে যে সমস্ত বইগুলো, তাদের রাইটারদের নাম। যেমন আমাদের যদি জিজ্ঞাসা করে গড অফ স্মল থিংস কোন সালে তোমার বুকার প্রাইজ পেয়েছে, বা সালমান রুশদির কোন কোন লেখা বই কই আছে, সেই বইগুলোর নাম, এগুলো তোমরা পড়ে রাখবে। ফেমাস যারা স্পেশালি ইন্ডিয়ান রাইটার তাদের বইগুলো সম্পর্কে তো পড়বেই। অমিতাভ ঘোষ হতে পারে, সেটা সালমান রুশদি হতে পারে, সেটা অরুন্ধতী রয় হতে পারে, তাদের বইগুলো তো পড়বেই। পাশাপাশি এই রিসেন্ট বইগুলোর মধ্যে ধরো লাস্ট 1 বছরে যে সমস্ত উল্লেখযোগ্য বইগুলো বেরিয়েছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকে তোমরা কভার করে ফেলবে। লাস্ট 1 ইয়ারে যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো পাবলিশ হয়েছে বা যেগুলো আলোচনার মধ্যে এসেছে, ঠিক আছে, এগুলো তোমরা কোনো একটা রিলায়েবল কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স থেকে এই পোর্শনটাকে কমপ্লিট করবে। আর 3 নম্বর পার্টে সেই সমস্ত বইগুলো সম্পর্কে পড়বে যে বইগুলো ধরো স্বাধীনতার সময় বিভিন্ন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন তারা লিখেছেন। তারা কারা কারা? ধরো আমাদের তোমার বি.আর. আম্বেদকর সাহেব যে বইগুলো লিখেছিলেন, মহাত্মা গান্ধী যে বইগুলো লিখেছেন, বা আমাদের আমি যদি বলি জ্যোতিবা ফুলে যে বইগুলো লিখেছেন, এই বইগুলো কিন্তু তোমাকে প্রশ্ন দেবে বইগুলো থেকে। তাহলে আমরা বুকস অ্যান্ড অথার্সটাকে বুঝতে পারলাম যে এটুকু 3টে পোর্শনে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরে যে বইগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে তাদের সম্পর্কে, সেটা রিসেন্ট নাও হতে পারে, বেশ কয়েক বছর আগে বা 10-15 বছর আগেও হতে পারে, কিন্তু তাহলেও তারা ইম্পর্টেন্স রাখছে। দ্বিতীয় কথা, কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে আমরা পড়বো রিসেন্ট বইগুলো সম্পর্কে, লাস্ট 1-1.5 বছরের মধ্যে বেরিয়েছে বা প্রাইম মিনিস্টার মোদির লেখা কোনো বই। আর 3 নম্বরে আমরা পড়বো বুকস অ্যান্ড অথার্সের পুরনো প্রশ্নগুলো, যেগুলো ধরো ইন্ডিপেন্ডেন্সের সময়ে বিভিন্ন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা বা গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন তারা যে বইগুলো লিখেছেন সেই বইগুলো সম্পর্কে পড়তে হবে। এই বই পড়তে অনেকের অসুবিধা হয়ে যায়, বইগুলো পড়ার সময় মনে থাকে না নামগুলো, তো তোমরা লিঙ্ক করে করে পড়বে কোনো একটা রাইটারের নাম এবং তার লেখা বইগুলোর মধ্যে কী কী প্যাটার্ন রয়েছে। ধরো আমি যদি বলি অমিতাভ ঘোষ, অমিতাভ ঘোষ ম্যাক্সিমাম যে বইগুলো লেখেন সেগুলোর মধ্যে নদী, সমুদ্র, জোয়ার অর্থাৎ জল রিলেটেড এই ধরনের কোনো না কোনো কিছু থেকেই থাকে, ঠিক আছে। যেমন সি অফ পপিজ, এই ধরনের উনি বইগুলো লিখে থাকে, ঠিক আছে। হাংরি টাইড, তো দেখো টাইড কোনোটাতে সি অফ পপিস মানে সমুদ্র, জোয়ার, এইগুলো অমিতাভ ঘোষের বইতে কম বেশি থেকেই থাকে। এটা তো আমি একটা পার্টিকুলার রাইটারের ক্ষেত্রে বললাম। এই ধরনের বাকি যে সমস্ত রাইটাররা রয়েছে তাদের যে লেখা বইগুলো রয়েছে সেই বইগুলোর মধ্যে লিঙ্ক করে করে তোমরা বুকস অ্যান্ড অথার্স টপিকটাকে কমপ্লিট করবে। বুকস অ্যান্ড অথার্স হয়ে গেল সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের সেন্সাস অফ ইন্ডিয়া 2011। 2011 সেন্সাস থেকে এরকমই হয়তো এসএসসি এমটিএস পরীক্ষার কোনো পরীক্ষা হয়তো বা গেছে যেখানে কোনো প্রশ্ন আসেনি, বিকজ এই টপিকটার উপর থেকে এভরি ইয়ার প্রশ্ন করে। আগে কি ধরনের প্রশ্ন আসতো? হাইয়েস্ট জনসংখ্যায় কোন স্টেট, লোয়েস্ট কোন স্টেট, হাইয়েস্ট লিটারেসি স্টেট, লোয়েস্ট লিটারেসি স্টেট। কিন্তু যেহেতু এখন এই প্রশ্নগুলো মোটামুটি সবাই কম বেশি জেনে গেছে, এখন কিন্তু সেকেন্ড হাইয়েস্টের উপর থেকেও প্রশ্ন দিচ্ছে যে তোমার লিঙ্গ অনুপাত বা জেন্ডার রেশিওর উপরে ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট স্টেট কোনটা।
বা সেকেন্ড কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, এই কারণে সেন্সাস অফ ইন্ডিয়াটাকে খুব ভালো করে তৈরি করবে এবং তৈরি করার সময় প্রত্যেকটা বিষয় শুধু হায়েস্ট এবং লোয়েস্ট পড়ে ছেড়ে দেবে না, সেকেন্ড হায়েস্ট এবং সেকেন্ড লোয়েস্ট কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, এইভাবে তোমরা সেন্সাস অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো, তাছাড়া সেন্সাস রিলেটেড আর যে সমস্ত আদার্স ইনফরমেশন, ধরো সেন্সাস ভারতবর্ষে কবে চালু হয়েছে, কার হাত ধরে চালু হয়েছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে একটু পড়ে যাবে, সেন্সাস রিলেটেড ইম্পর্টেন্ট বিষয়গুলো। ওকে, চলো আমরা চলে আসি এর পরের টপিকে, সেন্সাসের পরে। সেন্সাসের পরে আরও গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। না, পুরস্কার থেকে প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন করে। অ্যাওয়ার্ড ইন দ্য সেন্স বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড। আমরা জানি অস্কার অ্যাওয়ার্ড থেকে শুরু করে, সিনেমায় অস্কার অ্যাওয়ার্ড থেকে দেওয়া শুরু করে নোবেল পর্যন্ত সবই কোনো না কোনো অ্যাওয়ার্ডের সঙ্গে, কোনো না কোনো ক্ষেত্রের সঙ্গে লিঙ্কড। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এই অ্যাওয়ার্ডগুলোকে দুটো ভাগে ভাগ করে পড়তে হবে। একটা হচ্ছে আন্তর্জাতিক স্তরের এবং আরেকটা হচ্ছে জাতীয় স্তরের। আন্তর্জাতিক স্তরের মধ্যে ধরো অস্কার, নোবেল, এই যে অ্যাওয়ার্ডগুলো, হ্যাঁ, তার রিসেন্ট প্রাপক কারা বা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, বা আমি যদি বলি আমাদের যে সমস্ত আদার্স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো রয়েছে, ধরো বুকার প্রাইজ, ওইগুলো তো আমি বইয়ের ক্ষেত্রে ডিসকাস করলামই। এছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তোমরা জানো র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এগুলো কোন ক্ষেত্রে বা ইন্ডিয়া থেকে কারা কারা পেয়েছেন তাদের নামগুলো একটু মনে রাখবে। অস্কার এবং নোবেল সম্পর্কে এই কারণে বললাম, এইগুলোর থেকে সব থেকে বেশি প্রশ্ন এই দুটো টপিক থেকে আসে যদি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা জিজ্ঞাসা করে। রাষ্ট্রীয় স্তরে আমি যদি অ্যাওয়ার্ডের কথা বলি, রাষ্ট্রীয় স্তরেও কিন্তু অ্যাওয়ার্ড আমাদের যেগুলো ভারত সরকারের পক্ষ থেকে বা কোনো না কোনো স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়, সেই সমস্ত পুরস্কারগুলোর সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসে। কোন কোন সেগুলো? সেগুলো ভারত সরকারের পক্ষ থেকে ভারতরত্ন, অর্জুন পুরস্কার, ঠিক আছে, এই যে বা পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এই ধরনের যে সম্মান বা সাম্মানিকগুলো দেওয়া হয়, তার রিসেন্ট প্রাপক কারা। বিশেষ করে যারা ভারতরত্ন পেয়েছেন প্রত্যেকটা ব্যক্তির নাম তোমাকে মাথায় রাখতে হবে। রিসেন্ট যারা পদ্মশ্রী, পদ্মবিভূষণ বা আমাদের অন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো রয়েছে সেগুলোর যারা প্রাপক, তাদের নাম এবং কোন কোন ক্ষেত্রে পেয়েছেন। খেলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার, তোমার ধ্যানচাঁদ পুরস্কার এবং আর দ্রোণাচার্য পুরস্কার, এই পুরস্কার প্রাপকদের নাম কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি, এইগুলো কোন কোন পুরস্কার প্রাপকরা পেয়েছেন তাদের নামগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো এটা ছিল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডগুলোকে আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে পড়ব সেটার একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিলাম। দুটো ভাগে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, এই দুটো ভাগে ভাগ করে তারপর তোমরা এক একটা টপিক ধরে ধরে সেগুলোকে কমপ্লিট করবে। ঠিক আছে, টপিক ওয়াইজ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পড়ার পরে আমরা আরেকটা ব্রড টপিকে চলে আসব। এই অঞ্চলটাতে তোমরা প্রচুর প্রশ্ন পাবে এই একটা পার্টিকুলার ফিল্ডের ওপর থেকে, সেটা হলো স্পোর্টস। স্পোর্টসের উপর থেকে হেন কোনো কোশ্চেন আছে যেগুলো দেয় না, এমন কোনো প্রশ্ন নেই। সব কিছুর থেকে স্পোর্টস থেকে মোটামুটি প্রশ্ন আসে। কীরকম আমি যদি তোমাদের সাথে বলি, প্রথম কথা পড়বে স্পোর্টস পার্সোনালিটিসদের সম্পর্কে। ভারতবর্ষের যারা বিভিন্ন ক্ষেত্রের খেলোয়াড় বা স্পোর্টস পার্সোনালিটি রয়েছে তাদের নামগুলো এবং তারা কোন কোন খেলার সঙ্গে যুক্ত সেটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে অলিম্পিকের কথা লিখেছি, তোমরা জানো এখন অলিম্পিক গেমসে এবছর ভারত থেকে 117 জন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছেন, 117 জন অ্যাথলেট। এই 117 জন অ্যাথলেটের নাম এবং তারা কে কোন খেলার সঙ্গে যুক্ত তাদের ব্যাপারে পড়বে। বিশেষ করে ভারতবর্ষের এই আমাদের এর আগের অলিম্পিকগুলোতেও যারা গুরুত্বপূর্ণ খেলোয়াড় পার্টিসিপেট করেছেন, কোনো না কোনো পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, তাদের নামগুলো তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। বেসিক্যালি ভারত সরকার যেটা চায় যে যারা বর্তমানে আমাদের স্টাফ হিসেবে কেন্দ্র সরকারে নিয়োগ পাবে তারা যেন ভারতবর্ষের খেলোয়াড়, ভারতবর্ষের খেলা, ভারতবর্ষের কালচার, ফেস্টিভ্যাল, এগুলো সম্পর্কে তাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে। তো উদ্দেশ্য খুবই পরিষ্কার, সেই কারণে তোমাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন করছে। তো এই স্পোর্টস পার্সোনালিটিসদের নাম কিন্তু সবার আগে কমপ্লিট করবে। এটা কমপ্লিট করা হয়ে গেলে যেটা কমপ্লিট করবে সেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড টার্মগুলো। বিভিন্ন স্পোর্টসের সঙ্গে বিভিন্ন টার্ম যুক্ত থাকে, শব্দ, ঠিক আছে, যে শব্দটা ওই খেলার ক্ষেত্রে পার্টিকুলারলি ব্যবহার হয় সেই টার্মসগুলোকে মাথায় রাখবে। যেমন আমি যদি একটা শব্দ বলি, ধরো বাটারফ্লাই, বাটারফ্লাই টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত? বাটারফ্লাই শব্দটা সুইমিং এর সঙ্গে যুক্ত। তো আমাদের এগুলো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেবে এবং আমাদের মাথায় রাখতে হবে যে কোন টার্মটা কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত। একইভাবে প্রত্যেকটা স্পোর্টসের সঙ্গে রিলেটেড কিছু কাপস আছে, যেমন ডুরান্ড কাপ,
হুম, এই ধরনের যে কাপগুলো রয়েছে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত, হকির সঙ্গে কোন কোন কাপ যুক্ত, আমাদের বাকি যে সমস্ত খেলাগুলো রয়েছে তাদের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে, ফুটবলের সঙ্গে, হ্যাঁ, টেনিসের সঙ্গে কোন খেলার সঙ্গে কোন কোন কাপ যুক্ত এবং কোন খেলায় কি কি টার্ম ইউজ করা হয়, সেগুলো তোমাকে কিন্তু পড়ে যেতে হবে। এগুলোর থেকে আমি বারবার করে বলছি প্রচুর প্রশ্ন দেয় এবং প্রত্যেক বছর প্রশ্ন দেয়। এবং এগুলো তোমার একদিনে একবার দুবার রিভাইজ করাতে মুখস্থ হবে না কিন্তু, এগুলো তোমাকে বারবার পড়তে হবে। আরেকটা জিনিস যেটা এখানে লেখা হয়নি সেটা হচ্ছে বিভিন্ন স্পোর্টসে কতজন করে পার্টিসিপেট করে। ধরো ক্রিকেটে কতজন পার্টিসিপেট করে, হকিতে কতজন পার্টিসিপেট করে, কাবাডিতে কতজন পার্টিসিপেট করে, প্রত্যেকটা খেলাতে কতজন করে পার্টিসিপেট করে, তাদের সংখ্যাটাও কিন্তু মনে রাখবে, প্রশ্ন দেয়। এছাড়া এই যারা আমাদের স্পোর্টস পার্সন রয়েছে তাদের রিসেন্ট যে সমস্ত কাপগুলো তারা জিতেছে বা রিসেন্ট যে সমস্ত রেকর্ড কেউ যদি তৈরি করে থাকে ক্রিকেটের ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে, তাদের সেই রিসেন্ট রেকর্ড যারা তৈরি করেছেন তাদের নামগুলো মাথায় রাখবে। ঠিক আছে? তো এইভাবে আমরা স্পোর্টসের বিষয়গুলোকে তৈরি করব। ইন্টারন্যাশনাল লেভেলে যদি বলি, ইন্টারন্যাশনাল লেভেলে টেনিসের যে কম্পিটিশনগুলো হয় সেখান থেকে সাধারণত প্রশ্ন দেয় যে তোমার আমাদের উইম্বলডন এইগুলো কোথায় হয়, কোন সময় হয়, আর তার রিসেন্ট উইনার কারা কারা, এগুলো থেকে প্রশ্ন দেয়। আর তেমন কিছু ইন্টারন্যাশনাল ইয়ে থেকে স্পোর্টস থেকে হয়তো ট্রফিগুলোর ওপর থেকে প্রশ্ন দিতে পারে যে কে কোন পুরস্কারের প্রাপক। তবে ইন্টারন্যাশনালি স্পোর্টস পার্সনদের সম্পর্কে অতটা জিজ্ঞাসা করে না যতটা ন্যাশনাল বা ভারতের স্পোর্টস পার্সনদের সম্পর্কে জিজ্ঞাসা করে। তো তোমরা শুধুমাত্র ভারতবর্ষের আমাদের যারা ফেমাস স্পোর্টস পার্সন বা অ্যাথলেট রয়েছে তাদের ব্যাপারে পড়েই যদি এই টপিকটাকে ফিনিশ করো, আমি ধরে নেব তোমরা মোর দ্যান সাফিসিয়েন্ট তৈরি করেছো টপিকটা। এরপর যে সমস্ত আদার্স টপিকগুলো রয়েছে তার মধ্যে ধরো ভারতবর্ষের যে সমস্ত টেম্পল এবং কেভগুলো রয়েছে তাদের সম্পর্কে পড়বে। কি পড়বে এখান থেকে? ফেমাস যে সমস্ত ঐতিহাসিক টেম্পলগুলো রয়েছে দুটো জিনিসই পড়বে, তাদের লোকেশন এবং তাদের ফাউন্ডার। ঠিক আছে? ওই মন্দিরটা কোন জায়গায় অবস্থিত এবং ওই মন্দিরটাকে কোন রাজবংশ বা কোন রাজা তৈরি করেছিলেন। সাল অতটা মনে না রাখলেও চলবে, কিন্তু কোন বংশ বা কোন রাজবংশ বা কোন রাজা ওই মন্দিরটাকে তৈরি করেছিলেন এবং মন্দিরটার লোকেশন কোথায়, এগুলো মাথায় রাখবে। টেম্পল ছাড়া কেভ বা গুহা সম্পর্কেও প্রশ্ন করে, এটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে। কেভ থেকেও কিন্তু গতবার প্রচুর প্রশ্ন এসেছে, এবছরও আশা করা যায় কেভস থেকে ভালো সংখ্যায় প্রশ্ন দেবে। তো এই টপিকটাকেও আমাদের তৈরি করতে হবে। এছাড়া আর যে সমস্ত আসে টপিকগুলো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট স্কিমস। সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের, সেই সমস্ত প্রকল্পগুলোকে পড়তে হবে। সেগুলো পুরনো বেশ কিছু প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো সম্পর্কেও পড়বে। যেমন ধরো আমি যদি বলি মুদ্রা লোন যে ৩টি বিভাগে বিভক্ত, এটার উপর থেকে তো প্রত্যেক বছর প্রশ্ন আসে যে কোন বিভাগে কত টাকা করে লোন দেওয়া হয়। অটল পেনশন যোজনা, কত বয়স মিনিমাম তুমি যুক্ত হতে পারো এবং ম্যাক্সিমাম কত বয়সে তুমি যুক্ত হতে পারো। এই অটল পেনশন যোজনা থেকে এই প্রশ্নটা প্রত্যেক বছরই প্রায় বলতে গেলে দেয়। এছাড়া আদার্স যে সমস্ত রিসেন্ট আমাদের কেন্দ্র অথবা রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে, স্পেশালি সেই সমস্ত স্কিম যেগুলো ওমেন রিলেটেড, ইউথ রিলেটেড বা আন্ডার প্রিভিলেজড সেকশন সমাজের যারা রয়েছেন তাদেরকে রিলেটেড, সেই সমস্ত স্কিমসগুলো ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে পড়ে যাবে। স্কিমস থেকে কিন্তু ডেফিনেটলি তোমরা ভালো সংখ্যায় প্রশ্ন পাবে, একটা দুটো করে তো প্রত্যেকটা সেটে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? যেহেতু এমটিএস এক্সামে জিকের প্রশ্নের সংখ্যা মোটে তোমার অল্প কয়েকটা, 30খানা মতন তোমাকে প্রশ্ন দেবে এবং 25খানা মতন তোমাকে প্রশ্ন দেবে জিকের ওপর থেকে, এবং 25টা জিকের প্রশ্ন আর 25টা ইংলিশের প্রশ্ন। তো বুঝতেই পারছো মাত্র 50টা প্রশ্ন, যেহেতু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন কিন্তু সিলেকশনের ভাগ্য চেঞ্জ করে দিতে পারে, তোমার সিলেকশন থেকে অনেকটা দূরেও নিয়ে যেতে পারে ভুল হলে। দ্যাটস ওয়াই তোমরা কোনো সেকশনকেই ছোট করবে না, প্রত্যেকটা পোর্শনকে খুব ভালো করে উইথ পিওর ডেডিকেশন পড়াশোনা করে যাবে এই টপিকগুলোর উপরে। এছাড়া আমরা যদি আদার্স বাকি টপিকগুলো সম্পর্কে দেখি স্কিমসগুলোর পরে, সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আছে না আমাদের, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে কিন্তু ইম্পর্টেন্ট ভাবে নেবে এবং সেগুলোকে ভালো করে পড়ে যাবে। কি কি প্রশ্ন দেয়? একদম গতে ধরা কয়েকটা প্রশ্ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কি চালু হয়েছিল এবং উদ্যোগ কি কি ছিল, মেন ধরো আমাদের ইন্ডাস্ট্রি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ছিল, আমাদের কৃষি ক্ষেত্রকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্লোগান দেওয়া হয়,
বা সবুজ বিপ্লব ঘটেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, প্ল্যান হলিডে কোন সময়টাকে বলা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কারা নিত, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কিভাবে এক্সিকিউট করা হতো, বা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আইডিয়া ভারতবর্ষে কোথা থেকে নেওয়া হয়, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছরই রিপিট করে। সুতরাং আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের কি কি টপিক পড়তে হবে এবং কি কি টপিক না পড়লেও চলবে। তো ভালো করে কোনো একটা বই থেকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার টপিকগুলোকে কিন্তু তোমরা ভালো করে তৈরি করে নিও। যদিও এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির মধ্যে পড়ে, তাও আমি এটা স্ট্র্যাটেজিকের মধ্যে তোমাদেরকে আলাদা করে বলে দিলাম, বিকজ এখান থেকে কোশ্চেন কিন্তু এভরি ইয়ার করেই করে। এরপরে আমি লাস্ট যে টপিকটা সম্পর্কে তোমাদের বলবো, যদিও সেটা হিস্ট্রির পার্ট, তা সত্ত্বেও আমি সেটাকে এই স্ট্যাটিকের মধ্যে রেখেছি, বিকজ এই পোর্শন থেকেও কিছু কিন্তু প্রশ্ন অনেক সংখ্যায় করে প্রত্যেক বছর ট্রেডিশনাল হিস্টোরি কোশ্চেনের পাশাপাশি। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তোমরা এটাকে হিস্ট্রির মধ্যে দেখবে না স্ট্র্যাটেজিকের মধ্যে দেখবে, সেটা তোমাদের ব্যাপার, আমি সেটা নিয়ে কিছু বলবো না। বাট আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, এই পোর্শনটাকে খুব ভালো করে কমপ্লিট করো। খুব ছোট 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 ভেতর থেকে প্রশ্ন দিচ্ছে। বাকি যে সমস্ত হিস্ট্রির পোর্শনগুলো রয়েছে সেগুলোকে তোমরা খুঁটিয়ে তো অবশ্যই পড়বে, কিন্তু এই পোর্শনটাকে অবশ্যই সবার প্রথমে সব থেকে বেশি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ভেতরকার তথ্য এখান থেকে পড়বে। যে স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের কোন কোন ঘটনাগুলো ঘটেছিল, এবং সেই সময়কার বিভিন্ন চার্টার্ড অ্যাক্টগুলো যেগুলো রয়েছে, বা যে সমস্ত বিলগুলো নিয়ে এসেছিল বা বিলগুলো প্রত্যাহার করা হয়েছিল, এবং প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামী তারা কোন গোষ্ঠী বা কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে, তাদের দলগুলোর নাম এবং সেই দলগুলো কোন সময় কি কি অ্যাকশন নিয়েছিল সেগুলো সম্পর্কে পড়বে। ধরো তোমাকে প্রশ্ন দিল যে ভগৎ সিং কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন, দল বলতে এখানে পার্টি নয়, তিনি তার যে আন্দোলনকারী দল সেই দলের নামটা আমাকে বলতে হবে। তো তোমরা জানো প্রত্যেকেই যে আমাদের ভগৎ সিং ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, HSRA এর সঙ্গে যুক্ত ছিলেন। এখন যদি তোমাদের প্রশ্ন দেয় যে এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এটা কত সালে তৈরি হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও সেটা কত সালে তৈরি হয়। তো এই ছিল মোটামুটি এসএসসি এমটিএস এর স্ট্র্যাটেজিকের মেন পোর্শনগুলো। আশা করি এই টপিকগুলোকে যদি তোমরা কমপ্লিট করো, আমি বলবো না যে এই টপিকগুলোর উপর থেকে 100% কোশ্চেন আসবে। এটা শুধুমাত্র স্ট্যাটিক জিকের কোর্সটা আমি বলেছি, ট্রেডিশনাল জিকের কথা আমি বলিনি। ট্রেডিশনাল জিকেতে কী কী পড়বো সেগুলো জানতে হলে আমি এমটিএস এর বুক লিস্ট এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেখিয়ে রেখেছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নিও, তোমরা পরীক্ষাটা সম্পর্কে পুরো আইডিয়া পেয়ে যাবে। এছাড়া যদি এই পরীক্ষার সম্পর্ক বা অন্য কোনো পরীক্ষার সম্পর্কে তোমাদের আরও বেশি আইডিয়ার দরকার হয়, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে টাইম টু টাইম এই পরীক্ষাগুলোর সম্পর্কে বিভিন্ন ইম্পর্ট্যান্ট আপডেটগুলো পেতে থাকবে। ঠিক আছে? তো আপাতত আজকের জন্য এইটুকুই আলোচনা থাকলো। থ্যাংক ইউ, সবাইকে ভালো থেকো।